সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। আজকে আমাদের সাথে আছেন সোনিয়া দেওয়ান প্রীতি। তিনি পেশায় একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী। চলুন দর্শক, চলে যাই আমরা সোনিয়া দেওয়ান প্রীতি আপুর কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, কারণ আপনার সাথে আসছি, আপনার সাথে অনেকক্ষণ গল্প করব, এই জন্য অনেক ভালো আছি। এবং আমিও কিন্তু খুব বেশি ভালো আছি আজকে, কারণ আপনি অনেক প্রিয় একজন মানুষ আমার। দর্শক, আমি কিন্তু অনেক লাইক করি, বিশেষ করে আপনার চুলগুলো আমি খুব বেশি লাইক করি। প্রায় কিন্তু চুলের কথা আপুর বলি না, যে আপু কিভাবে কি হচ্ছে, আপনার চুলগুলো পড়ছে না, আমাদের গুলো পড়ে যাচ্ছে। যাই হোক, আপনাকে খুবই প্রিটি লাগছে, যেমন আপনার নামটা প্রীতি, ঠিক তেমনই লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা আপু, সাংবাদিকতা শুরু করেছিলেন কিভাবে? এই পেশার প্রতি আগ্রহের উৎস কি? সাংবাদিকতা কিভাবে শুরু করেছিলাম আর এই পেশার প্রতি আগ্রহের কারণটা হচ্ছে, আমার বাবা প্রেস ব্যবসায়ী ছিলেন। তো আমাদের পরিবারে সবসময় জাতীয় পত্রিকাগুলো রাখা হতো। তো পত্রিকায় যখন দেখতাম যে কোনো জেলাতে, কোনো এলাকায় নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে, নারীরা ধর্ষিত হচ্ছে, নারীরা স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছে, তো এই সংবাদগুলো যখন পড়তাম না, আমার গায়ে কাটা দিয়ে উঠতো। এই যে এখনো সেম আমার সেই কৈশোরকালে যে অবস্থাটা হতো, কোনো নারী নির্যাতিত হচ্ছে, তো ওই সংবাদগুলো পড়লে না আমার চোখে অঝরে পানি আসতো এবং খুব জেদ হতো যে না, ওদের বিরুদ্ধে আমাকে কিছু করতে হবে। তো ওই জায়গাটা থেকে না কিভাবে যেন আসলে শুরু হয়ে গেছে। মানে এটা মনের একটা জায়গায় খুব সফটনেস ছিল এই নারীদের প্রতি আপনার। হ্যাঁ, আর আপনি নিতে পারতেন না যে কেন এমন করে মানুষ, কেন হচ্ছে এসব। হ্যাঁ, এবং যারা নির্যাতনকারী তাদের জন্য আমাকে কোনো স্টেপ নিতে হবে। তো ওই জায়গাটা থেকে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আসলে আপনি যা চাইতেন সেটাই হয়ে গেছে। মানবাধিকার কর্মী হিসেবে আপনি প্রথম কোন ঘটনাটি নিয়ে কাজ শুরু করেছিলেন? মানবাধিকার কর্মী হিসেবে তো আমি কাজ করি 2005 থেকে। তবে উল্লেখযোগ্য যে কাজটি, সেটা হলো 2017 বা 18 সালের দিকে হবে সম্ভবত। আমাদের মুন্সিগঞ্জ জেলার পিঙ্কি নামে একটা মেয়ে ছিল, আমার দূর সম্পর্কের আত্মীয়। তো পিঙ্কির বাবা একদিন আসলেন আমার কাছে, বললেন যে পিঙ্কি সৌদি আরবে গিয়েছিল কাজের উদ্দেশ্যে, কিছু টাকা পয়সা ইনকাম করবে, নিজের পায়ে দাঁড়াবে। তো পিঙ্কিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সেখানেও আটক অবস্থায় আছে সৌদি আরবে যাবার পর, এবং খুব নির্যাতনের শিকার হচ্ছে ওদের। পরবর্তীতে আমি পিঙ্কিকে খুঁজতে গিয়ে, আমাদের সাংবাদিকদের কাছে কিন্তু অনেক ধরনের সমস্যা নিয়ে মানুষ আসে, তো আন্তর্জাতিক পর্যায়ে ওইটা ছিল আমার উল্লেখযোগ্য কাজ। তো পিঙ্কিকে খুঁজতে গিয়ে আমি দেখি সেখানে আরো 8 জন নারী আছে, সব মিলিয়ে 10 জন ছিল। 10 জনের মধ্যে তাদেরকে নির্যাতন করে, যেমন এক সিরিয়ালে রাখে না, এক সিরিয়ালে মেয়েদের দাঁড় করিয়ে রেখে এর মাঝখান থেকে একটা মেয়েকে মেরে ফেলছে নির্যাতন করে, হ্যাঁ, সাথে সাথে করে। তো সেখানে আপনার বাকি 8টা মেয়ে ছিল। এখন পিঙ্কিকে যে আমি আনতে যাব, বা আমি যে প্রসেসিং করছি, বা আমি যে লড়াইটা করছি বাংলাদেশের বিভিন্ন সংস্থার সাথে, বা আপনার যে সংগঠনের মাধ্যমে তারা যায়, তো সেই সংগঠনে আমি যে যোগাযোগগুলো করছি, তো সেখানে দেখলাম মেয়েগুলো, বাকি 8 জন মেয়ে আমাকে খুব কান্নাকাটি করতেছে যে আপনার আত্মীয়কে নিবেন, আমাকে নিবেন না, কেন নিবেন না। হ্যাঁ, রীতিমতো এমন করতেছে যেন তারা আমার মায়ের পেটের বোন, আমি যদি তাদেরকে সহযোগিতা না করি কেন করব না, এটা তাদের অধিকার। তো আবেগের জায়গাটা থেকে যুদ্ধটা হয়ে গেল, এবং ওই 9টা মেয়েকে যখন আমি আনলাম, সেটা দেশ এবং দেশের বাইরের জাতীয় আন্তর্জাতিক পত্রপত্রিকায় খুব ফলো করে সেটা আসলো। তো তখন আসলে এখন যেমন ভাইরাল হয়, তো আমি আমার ওই কাজটা দিয়ে যেমন ভাইরাল হয়ে গেছে তখন, মানে তখন তো ভাইরাল শব্দটা খুব একটা মানে প্রচলিত ছিল না। হ্যাঁ, আর মাধ্যমগুলো ওইরকম ছিল না। তারপরে ওই সময়ে আপনি পরে একের পর এক ইন্টারভিউ, একের পরই তারপর আমার নাম্বারটা ছড়িয়ে গেল বিভিন্ন জায়গায়। অনেকেই যারা নির্যাতিত দেশের বাইরে, তারা ইমোতে যোগাযোগ করা শুরু করলো, তারপর হচ্ছে তাদের পরিবারগুলো যোগাযোগ করা শুরু করলো। তো এইভাবেই আসলে
ছড়িয়ে আসলেও। এবং এই কাজে তো প্রচুর ঝুঁকি, তো এরকম কোনো ফোন কল বা কোনো হুমকি ধামকি কি আপনি পেয়েছেন, বিশেষ করে এই কাজটার পরে? এই যে 9 জন নারীকে আপনি মুক্ত করে নিয়ে আসলেন, তো এরপরে চ্যালেঞ্জটা কি ছিল আপনার? এরপরে চ্যালেঞ্জটা ওই ওই চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি ছিল। হ্যাঁ, আল্লাহ মুক্ত করাটাই অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ ছিল, এবং যার কারণে বিষয়টা এত ভাইরাল হয়ে গেল যে সাংবাদিকতা তো অনেকেই করে, কিন্তু প্রীতি আপা একজন মেয়ে হয়ে যে কাজটা করলো, যে সাহসের সাথে কাজ করলো, তো এই বিষয়টা এত বেশি আমার সহকর্মীদের মধ্যে এত বেশি আলোড়ন সৃষ্টি করলো। তারাই যেমন ৭১ টিভি আমাকে সেই সময় অনেক বেশি সহযোগিতা করেছে প্রচারণায়। তখন তারা আমাকে অনেক বেশি সহযোগিতা করেছে, এবং ৭১ টিভি যে ফারজানা রূপা আপা আছে বা আরো যারা ছিল, মিশু মিলান ভাই, তারা প্রায়ই আমাকে ফোনে বলতো যে আপা আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। সেটা আমি বলছি, কি কি না হয় ফেস করা এজেন্সি মালিকদের যাদের লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আপনার কারণে লস হচ্ছে, যাদের বদনাম হচ্ছে, তো তাদের বন্দুকের গুলি কিন্তু আপনার দিকে তাক করা। কারণ এই 9 জন কিন্তু এক এজেন্সি থেকে আসেনি, নিশ্চয়ই 9টা এজেন্সি। না না না, ওটা ছিল একটা এজেন্সি থেকে ছিল। একটা থেকে 9 জন ছিল? হ্যাঁ, একটা থেকেই ছিল। ওনারা কি জানতো না যে ওইখানে এগুলো হচ্ছে, বা কোনো আপডেট তারা পায়নি? এটা আসলে বিষয়টা কি ছিল, নাকি ওনারা জানতো? সবাই জানে, এখন অনেক কিছু বলতে গেলে তো সমস্যা। কারণ বাংলাদেশ সৌদি যে চুক্তিটা হয় নারী কর্মীদের নিয়ে, এজেন্সিগুলোর উপর যে চাপটা থাকে যে আপনারা এতজন নারী কর্মী পাঠালে এতজন পুরুষ কর্মী যেতে পারবে, এরকম একটা চুক্তি থাকে। হ্যাঁ, তো একের পর এক ঘটনা ওইখানে ঘটছে, এটা কি মানুষ জানে না? সবাই জানে। হ্যাঁ, তো এখন যে বিষয়টা হচ্ছে, আপনারা ওখানে কি হবে, ওখানে যাওয়ার পরে প্রথমত মেয়েদের কিন্তু খাবারের কষ্টটা হয়। মাছে ভাতে বাঙালি যারা ভাত মাছ খেয়ে অভ্যস্ত, খাবারটা তো ওরা নিতে পারে না। আর প্রচুর ওখানে দাস প্রথা চলে, তো প্রচুর মানে একটা মানুষকে দাস হিসেবে দেখে, তাকে না কখনো মানুষ হিসেবে, যে আমি একটা মানুষ, আমার বাসায় যিনি কাজ করছেন সেও একটা মানুষ, এই চিন্তাটা তাদের ভেতর থাকে না। কিছু কিছু ভালো থাকে, দেখা গেছে যে হ্যাঁ, অনেক অনেক মালিক যারা আছে তাদের মধ্যে এক দুজন তো ভালো পড়ে না। তো এইভাবে আসলে কাজ করতে করতে অনেক হয়ে গেছে, হচ্ছে। আপনাকে মানে কি বলবো, এত সাহসিকতার পরিচয় দিয়েছেন, নিশ্চয়ই অ্যাওয়ার্ড বা কোনো ক্রেস্ট সম্মাননা কোনো সংস্থা কি দিয়েছে? এই বিষয়ে অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ। এই বিষয়টার জন্য? হ্যাঁ, এই বিষয়টার জন্য আমি অনেক পুরস্কৃত হয়েছি, এখনো হই। আর সবচেয়ে ভালো আমার কাছে লেগেছে, আমি এখনো সম্মানিত বোধ করি সেই জায়গাটা বলতে, যে আমরা ৭১-এর গল্প, ৭১-এর বীর যোদ্ধাদের গল্প শুনে আমরা বড় হয়েছি ছোটবেলা থেকে বইয়ে পড়ে। তো বীর মুক্তিযোদ্ধাদের সাথে একই সারিতে বসিয়ে আমাকে একটা সম্মাননা দেওয়া হয়েছে, এই জন্য আমার এই কাজের জন্য ধন্যবাদ। তো ওইটা আমার মনে হয় যে এর চেয়ে বড় পুরস্কার মানুষের জীবনে আর হতে পারে না, আর হতে পারে না, এই সময়টা তো আর আসবে না। বাহ, চমৎকার। আজকের বাংলাদেশে একজন নারী সাংবাদিক হিসেবে আপনার অভিজ্ঞতা কেমন? আজকের বাংলাদেশে আমি যখন সাংবাদিকতা শুরু করি প্রায় আজ থেকে ২৫ বছর আগে, সেই সময় কিন্তু বিভিন্ন জেলাতে মেয়েরা সাংবাদিকতা করছিল, কিন্তু আমার শহর নারায়ণগঞ্জে মাঠে ময়দানে সাংবাদিকতা করার মতো তেমন কেউ ছিল না। হ্যাঁ, নারী সাংবাদিকরা একজন দুজন আসছিল সাংবাদিকতা করবে, আজকে আসলো পরের দিন আর নেই, মানে এই জায়গাগুলো, এটা আমি মনে করি কি, এটা সেই সময় আমি নিজের চোখে যেটা দেখেছি, পুরুষ সহকর্মীদের অসহযোগিতাই ছিল এটার কারণ। আচ্ছা, মানে তারা তো তাদের দেখানো ভয় ভীতিটা, তারা মানে চায়নি যে আসুক এরকম। হ্যাঁ, তো সবকিছু মিলে আমার মনে হতো যে মেয়েদের সাহসটা তখন কম ছিল, আর ধীরে ধীরে একজনকে দেখলে আরেকজন আসবে, এইভাবেই তো। আপনাকে দেখে যেমন বাংলাদেশের রন্ধন শিল্প জগতে বা উদ্যোক্তাদের মধ্যে যে একটা মানে প্রাণোজ্জ্বল একটা ব্যাপার, যে একটা সাহস, আমিও পারবো, হাসিনা আনসার পারলে আমি পারবো না, এইটাই একজনকে দেখে আরেকজনের মানে অনেক নারী সাংবাদিক অনেকে আছে। আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে এই পেশায় অনেকে এসেছে, একটা সাহস লাগে যে হ্যাঁ উনি করছে, তার মানে আমরাও নিরাপদ, আমরা করতে পারি। এই বিষয়টা, সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার নিয়ে কাজ করা কতটা চ্যালেঞ্জিং?
সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার নিয়ে কাজ করাটা একেবারেই চ্যালেঞ্জিং মনে করি না, কারণ সাংবাদিকতার চেয়ে চ্যালেঞ্জিং পেশা আর নেই। আর আমরা যারা সাংবাদিকতা করি তাদের কিন্তু কম বেশি বিভিন্ন বিচার সালিশ বলেন, বিভিন্ন মানুষের সমস্যার সমাধান বলেন, এটা আমরা করেই থাকি। আমরা কিন্তু যে শুধু সাংবাদিকতা মানে শুধু নিউজ সংবাদটা প্রকাশ করলাম সেটা তা কিন্তু না। হ্যাঁ, যারা মূলত পেশাদার সাংবাদিকতা করে, তো সেদিক থেকে দেখা যায় যে সাংবাদিকতা এবং মানবাধিকার কর্মী, মানবাধিকার রক্ষা, এই দুটো না ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এটা সুন্দর বলেছেন। আপনি কিভাবে একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখেন সংবেদনশীল ইস্যুতে রিপোর্ট করার সময়? আমি বরাবরই চেষ্টা করি তথ্যটা যাতে সঠিক আমি পাঠকের কাছে তুলে ধরতে পারি, সেটা সেই তথ্যের জায়গাটা যেন কম বা বেশি না হয়, কারো দিকে একটু বেশি বানিয়ে লেখা বলা বা কাউকে কম বলা, এই জায়গাটা না আমি খুব করে যাই। আমার নিরপেক্ষতা আমি বজায় রাখার চেষ্টা করি। কখনো কখনো দেখা যায় মানুষ আপনার পক্ষে গেল, আরেকজন তার বিপক্ষে গেল, সে আমাকে একটা গালি দিল, আবার তার পক্ষে গেল, আপনার বিপক্ষে গেল, আপনি আমাকে একটা গালি দিলেন, কিন্তু তাতে আমাদের কোনো যায় আসে না। 25 বছরে আসেনি, আগামী 25 বছরে আসবে না, এটার কোনো স্থান নেই। আপনি যে নিউট্রাল আছেন সেটাই থাকবেন, আপনার কাছে যেটা মনে হবে যে সঠিক ওটা সঠিক, ওটা কেউ চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কোনো একটা নিউজ আপনাকে বলা হয়েছে যে এত অঙ্কের টাকার বিনিময়ে এই নিউজটা উল্টিয়ে দিন, বা এই নিউজটা করবেন না, বা এই নিউজটা করুন, এই ধরনের অফার কি আসতো? অসম্ভব অফার এসেছে, আসে। হ্যাঁ, কিন্তু আসলে সেই মুহূর্তে এই চ্যালেঞ্জটা কিভাবে আপনি মোকাবেলা করেন? নতুন অবস্থায় ছিলাম, যেমন 4-5 বছর, 6-7-8 বছর, তখন দেখা গেছে অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছি, নিয়মিত সংবাদগুলো যাচ্ছে, সিরিজ নিউজ যাচ্ছে, বার্তা সম্পাদক বা সম্পাদক বলছে প্রীতি লিখো লিখো, হ্যাঁ ওদের বিরুদ্ধে কি কি আছে লিখো, যত তথ্য আছে সব বের করো। আচ্ছা, নতুন প্রজন্মের সাংবাদিক বা অ্যাক্টিভিস্টদের জন্য আপনার কি পরামর্শ, মানে যারা নতুন আসতে চায় বা যারা নতুন এসেছেন? নতুনদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, পরামর্শ বা আমি বলবো যে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিন, কিন্তু অর্থ উপার্জন করার মেশিন হিসেবে না। কারণ আমরা যখন সাংবাদিকতা করি তখন আমার পায়ে এখনো অনেক দাগ আছে। হ্যাঁ, সেই সময় আমি প্রচুর হাঁটতাম, সেই সময় আমাদের অফিস থেকে কোনো টাকা দেওয়া হতো না। আর এখন তো সাংবাদিকতা কোথাও জয়েন করলেই দেখা গেছে যে অনেক টাকা বেতন হচ্ছে, বাইরে থেকে অনেক টাকা আসছে, সেটা আমাদের ছিল না। হ্যাঁ, তো পায়ে হেঁটে অনেক দূর যেতাম, আবার অফিসে গিয়ে আমাদের তখন হাতে লিখতে হতো। আর ঢাকাতে যখন আমরা জাতীয় গণমাধ্যমে কাজ করতাম জেলা থেকে, তখন দেখা গেছে আমাদের ফ্যাক্স মেশিনের পেছনে আবার দৌড়াতে হতো, সংবাদ লিখে আবার সেগুলো ফ্যাক্স করে পাঠাতে হতো, অনেক কঠিন সময় ছিল। এখন তো সাংবাদিকতা একেবারে হাতের মুঠোয়। এখন রাত জেগে কিন্তু আমাদের রাতে 2টা-2:30টায় কিন্তু দৈনিক পত্রিকার সব কাজ শেষ করে বাড়িতে যেতে হচ্ছে না, এখন আমরা বাসায় বসে থেকে কিন্তু পত্রিকা বের করতে পারছি, আমরা সবকিছু করে ফেলতে পারছি। হ্যাঁ, তো এখন সাংবাদিকতা অনেক সহজ হয়ে গেছে, তাই অনেকে দেখা গেছে যে অন্যান্য পেশা ছেড়েও সাংবাদিকতার দিকে ঝুঁকছে। তবে তারা বেশিরভাগই, সবার কথা বলবো না, বেশিরভাগই হচ্ছে টাকা উপার্জনের জন্য, কাঁচা টাকা উপার্জনের জন্য সাংবাদিকতায় আসে। কিন্তু এটা না, আমি বলবো যে সাংবাদিকতায় আপনারা আসুন, কিন্তু দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে আপনারা সাংবাদিকতায় আসুন। এই পেশাকে ভালোবেসে, আপু যেটা বললেন, দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে আপনাদেরকে আসতে হবে, কাঁচা টাকাকে ভালোবেসে না। খুব সুন্দর একটি কিন্তু কথা বলেছেন। আশা করি দর্শক আপনারা আপুর কথাগুলো বুঝেছেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনার মতে গণমাধ্যমের বর্তমান স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি কেমন? গণমাধ্যমের স্বাধীনতা আসলে কোনো সরকারের আমলেই ছিল না,
এটা একেবারে বাস্তব সত্য কথা। যখন যে সরকারি এসেছে সেই সরকারি গণমাধ্যমের গলা চেপে ধরার চেষ্টা করেছে এবং তারা সেটাতে সহজ হয়েছে। যে গণমাধ্যমে যখন সরকারের নির্দেশনাকে উপেক্ষা করে তারা সত্য প্রকাশ করতে গিয়েছে, তখনই তাদের সেই গণমাধ্যমটি বন্ধ করে দেওয়া হতো। যেমন আমি যখন 2011 সালে, যখন 11 থেকে 14 সাল পর্যন্ত বাংলাদেশের ফার্স্ট ক্লাস একটি পত্রিকায় ছিলাম, শীর্ষ নিউজে ছিলাম, শীর্ষ নিউজ এবং শীর্ষ কাগজে। তো সেই সময় আমাদের পত্রিকায় একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে একটি মন্ত্রণালয়ের, আমি বলবো না কোন মন্ত্রণালয়ের, 2011 ঘটনাটা 2011 সালে, আপনারা তো জানেন সে সময় কোন সরকার ছিল। তো সেই ঘটনাকে কেন্দ্র করে আমার সম্পাদককে, একরাম ভাইকে তখন অ্যারেস্ট করা হলো, আমাদের প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল। তো আমরা এতগুলো সাংবাদিক, এতগুলো সংবাদকর্মী সবাই বেকার হয়ে গেলাম। তো এই যে জায়গাগুলা, হ্যাঁ, এই যে বিষয়গুলো সত্য প্রকাশ করলেই যে আসলে গণমাধ্যমের গলা চেপে ধরা, এটা আসলে বরাবরই ছিল, সব সরকারের আমলে ছিল। হ্যাঁ, এটা মনে হয় যে চলবেই, এটা আসলে কিছু করার নেই আমাদের। আচ্ছা, ভবিষ্যতে আপনি কোন বিশেষ ইস্যুতে কাজ করতে চান? আপনার স্বপ্নের প্রকল্প কি? ভবিষ্যতে আসলে আমি প্রবাসী নারীদের নিয়ে কাজ করতে চাই। প্রবাসী নারী বলতে যারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন, নানাভাবে তারা নিগৃহীত, নিপীড়িত, তাদের নিয়ে আমি একটা প্রজেক্ট করতে চাই, যদি আমি সহযোগিতা পাই, সেটা সরকারি বেসরকারিভাবে। তাদের নিয়ে, তাদেরকে এস্টাবলিশ করার জন্য আমি একটা কিছু করতে চাই, আমার একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই বা এনজিও, যেখানে তারা যারা ফেল হয়ে এসেছে প্রবাস থেকে, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা পরিবার পরিজন নিয়ে দেশেই কিছু করে খেতে পারে। মানে তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনতে চান, যেন তারা নিজেরাও যে যে কাজে পারদর্শী সেই কাজে তাদেরকে উদ্যোক্তা তৈরি। নরমালি আমি চেষ্টা করেছি এবং এখনো করি। যেমন আমার যে একটা সংগঠন আছে, দুস্থ অসহায় নারী ও শিশু কল্যাণ সংস্থা, এই সংগঠনটা আমি প্রতিষ্ঠা করেছি। তো এই সংগঠনের পক্ষ থেকে আমি যাদেরকে ইতিপূর্বে নিয়ে আসছি, তাদের মধ্য থেকে যারা মোটামুটি যোগাযোগ রাখে এবং বলে যে আপা আমি খুব কষ্টে আছি, তাদেরকে সেলাই মেশিন দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন সময়। তারপর যার চাকরি দরকার, যার যে জেলায় আছে সেই জেলায় তাদেরকে সহযোগিতা করার চাকরি দিয়ে চেষ্টা করেছি। যাকে যেভাবে করা যায় সেটা আমি করার চেষ্টা করি। তবে বৃহত্তর পরিসরে আমার মনে হয় কিছু করার জন্য আমাকে সরকারি সহযোগিতা লাগবে। জি, তো সেটার কাজও কি চলছে? ইনশাআল্লাহ চেষ্টা করছি। আচ্ছা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনার এই সৎ ইচ্ছাগুলো পূরণ হোক। আচ্ছা, এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র‍্যাপিড ফায়ার কোশ্চেনে চলে এসেছি এবং ফান এন্ড ফাস্ট সেগমেন্ট, মানে আমাকে অনেক তাড়াতাড়ি অ্যানসার দিতে হবে, মানে শর্ট করে, একটু ফান থাকবে, একটু মানে ইয়ে থাকবে, ভালো লাগবে আপনার। প্রিয় সাংবাদিক কে? মুন্নি সাহা। যদি সাংবাদিক না হতেন কি হতেন? অভিনেত্রী। ওয়াও। আপনার জীবনের মূল মন্ত্র? আমার জীবনের মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম। আমাকে অনেক পরিশ্রম করতে হবে এবং আমি শেষ নিঃশ্বাস নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে অনেক অনেক কাজ করতে হবে। বাহ, চমৎকার। প্রিয় বই বা লেখক? প্রিয় বই আমার মেয়েবেলা, লেখক হচ্ছেন তসলিমা নাসরিন। আচ্ছা, নিউজ করতে গিয়ে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত? নিউজ করতে গিয়ে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত আমাদের নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে, এটা সম্ভবত 2003 বা 4 সালের দিকে হবে, নিতাইগঞ্জে কিছু অবৈধ ব্যবসা হচ্ছিল। সেখানে তখন তো স্মার্টফোন ছিল না হাতে। প্রথম আমি নিউজটা করে নিয়ে আসছি যে এখানে অবৈধ ব্যবসা হচ্ছে, মেয়েদেরকে জিম্মি করে রেখে অবৈধ ব্যবসা হচ্ছে, কিন্তু আমার বার্তা সম্পাদক তখন নিউজটা ছিঁড়ে ফেলেছিল। হ্যাঁ, বলছে এটা কোনো প্রমাণ নয়। এখন সেই সময় প্রমাণ দিতে হলে আমাকে রেকর্ড করতে হবে, ভিডিও রেকর্ড তো সম্ভব না, অডিও রেকর্ড। তো পরের দিন আমি সেখানে একজন যৌনকর্মী সেজে যাই। হ্যাঁ, এলাকায় তো আমার কিছু লোকজন সেট করা ছিল, আমাদের অনেকেই থাকে, সোর্স থাকে। সেখানে একজন যৌনকর্মী সেজে যাই, গিয়ে যে কবে থেকে জয়েন করবো, আমাকে কত টাকা করে দিবে, এই বিষয়টা, এই প্রমাণটা নিয়ে অডিও রেকর্ড এনে যখন দেই আমি আমার পত্রিকায়, তৎকালীন পত্রিকায়, তখন পরের দিন নিউজটা প্রকাশিত হয়। এরপর থেকে আমি ওই এলাকা থেকে শুনি যে নিউজ প্রকাশিত হওয়ার পর থেকে
আমাকে হারিকেন দিয়ে খুঁজছে। হ্যাঁ, তো ওই জায়গাটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ ছিল, এবং এরকম আরো অনেক ঘটনা আছে। হ্যাঁ, যে আপনি এই পর্যায়ে চলে গিয়েছেন হ্যাঁ, নিউজে। এমন আরো অনেক ঘটনা আছে, আচ্ছা। যেমন ঢাকাতে মেয়েদের জিম্মি করে বিভিন্ন হোটেলগুলোতে আচ্ছা। ব্যবসা হচ্ছিল, এটাও 5-6 সালের দিকে হবে। সেখানেও এভাবে এই কাজগুলা মানে তথ্যগুলা নেওয়া হয়েছে, নেওয়া অডিও হয়েছে। রেকর্ডগুলা। আচ্ছা। অনেক চ্যালেঞ্জের। আবার মাদক ব্যবসায়ীদের ক্ষেত্রেও দেখা গেছে যে প্রমাণের জন্য এইভাবে কাজ করতে হয়। হ্যাঁ, মানে আপনাদের তো মূল বিষয় থাকে যে প্রমাণগুলো সংগ্রহ। হ্যাঁ, প্রমাণ যে ছাড়া, কায়দায় হোক। প্রমাণ ছাড়া তো আসলে তথ্য প্রচার করলে সেটার কোনো ভ্যালু নেই। ভ্যালু থাকে না, এবং ওইটা চ্যালেঞ্জ করলেও তো এটার অ্যানসার আপনারা দিতে হ্যাঁ। পারছেন না, তখন আরো ঝামেলার মধ্যে পড়ে যাওয়া লাগে। মানে যেই হচ্ছে পত্রিকা এটা বের করবে সেই ঝামেলায় পড়ে যাবে। তো এই জন্য প্রমাণের জন্য এই ধরনের কাজ করতে হয়। তাহলে দর্শক, সংবাদ কর্মীরা সে নারী হোক পুরুষ হোক কতটা চ্যালেঞ্জের মুখোমুখি থাকে, আর কিভাবে তারা এই সোর্স গুলোর থেকে সংবাদগুলো সংগ্রহ করে, এবার বুঝলেন? আসলে আমাদের শ্রদ্ধার সাথে দেখা উচিত। আচ্ছা, পরের আমরা প্রশ্নে চলে যাচ্ছি। রাত জেগে কাজ করা নাকি সকাল সকাল ওঠা? আমি রাত জেগেও কাজ করি, আবার দেখা গেছে যে আমি সকাল সকালে উঠি। আমার যখন যেমন কাজ মানে থাকে, যেভাবে হ্যাঁ। কাজ থাকে সেভাবে হ্যাঁ, বেশিরভাগ সময়ে আমার খুব ঘুমের সময় আমি খুবই অল্প পাই। এই জন্য যখন দেখা যায় যে আমার একটু কাজ কম, তখন আমি ঘুমিয়ে নিই। সেটা দিন হোক, হ্যাঁ, আর রাত আর হোক। এভাবে ঘুম আসে? কি করব? দিন করতে হবে, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এটা নিজেকে ওইভাবে রেডি করেছেন, এটাও ভালো। সত্য সত্য প্রকাশ করতে গিয়ে কখনো পেছাতে হয়েছে? হ্যাঁ, হয়েছে। হয়েছে। সবচেয়ে প্রিয় সামাজিক আন্দোলন? সবচেয়ে প্রিয় সামাজিক আন্দোলন ছাত্রদের আন্দোলন। আমি মনে করি যে যদিও এটার পেছনে পরবর্তীতে আমরা সাধারণ জনগণ বা আমরা সবাই জেনেছি এটার পেছনে কি ছিল, কিন্তু ছাত্রদের আন্দোলনটাকেই আমার কাছে সবচেয়ে প্রিয় মনে হয়, সবচেয়ে সঠিক মনে হয়। কারণ দেখেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনার 2024 পর্যন্ত কিন্তু ছাত্ররাই কিন্তু আসলে বাংলাদেশকে বদলেছে। তো এখন যারা আসলে এই যে একটা কথা বলি, সমন্বয়কদের ডাকে কিন্তু মানুষ আসে নাই। ছাত্রদের উপর যখন নাকি হামলা হচ্ছিল, তখন কিন্তু ঘরে ঘরে থেকে সাধারণ মানুষ বের হয়েছে। তো শুধু আমি না, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা সুনাগরিকের প্রিয় আন্দোলনই হচ্ছে ছাত্রদের আন্দোলন। এবং আমি যেটা মনে করি যে পৃথিবীর সব দেশেই এই যে রাজনৈতিক ব্যাপার সবকিছু মানে পরিবর্তনের মূল নায়কই কিন্তু ছাত্ররা। ছাত্ররা যখনই কোনো আন্দোলন করে ওইটাতে কিন্তু পুরা সমাজ পরিবর্তন হয়ে যায়, রাষ্ট্র পরিবর্তন হয়ে যায়। এবং এখনো যদি ছাত্ররা যদি মনে করে যে এই যে বর্তমান সরকার 1 বছর ধরে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে যে চুরি ডাকাতি থেকে শুরু করে আমাদের নারীদের বা আমাদের নারী পুরুষ উভয়ের কিন্তু, আমরা এই কথাটা না বলি, স্কিপ। আচ্ছা, ঠিক আছে, আমাদের ঠিক আছে, ঠিক আছে। আমার টপিক না তো রাজনৈতিক আলাপটা আমরা একটু কমই করি। আচ্ছা, হ্যাঁ, আপনি বলেন। তারপর ওই যে হচ্ছে মানে বলেন ছাত্রদের আন্দোলনের বিষয়। না, ছাত্রদের আন্দোলনটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আন্দোলন, এবং এটা আমি মনে করি যে প্রত্যেকটা সুনাগরিকের একটাই আসলে প্রিয় আন্দোলন। এটা ছাত্ররা চাইলে যে কোনো মুহূর্তে দেশকে বদলাতে পারে এবং এখনো পারে। হ্যাঁ, অবশ্যই সেই শক্তি, সেই সাহস, সেই উদ্দীপনা ছাত্রদের আছে এবং থাকবে। আমরা কিন্তু যেটা আপুকে বললাম যে আমরা যদি দেখি সারা বিশ্বেই কিন্তু যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, দেশ হচ্ছে রাষ্ট্র বা হচ্ছে রাজনীতি যাই বলেন, সেটা কিন্তু ছাত্রদের মাধ্যমে হয়েছে। এবং আমাদের দেশেও কিছুদিন আগেও এই পরিবর্তনটা আমরা দেখলাম। আচ্ছা, এবার বলি, চা নাকি কফি প্রিয়? কফি সব জায়গায় পাওয়া যায় না, চাটা অ্যাভেলেবল, চাটা প্রিয়। আপনার যুক্তিটা ভালো ছিল, তাই না দর্শক? আমারও কিন্তু চাটা প্রিয়, আপুর সাথে মিলে গেল। এক শব্দে সোনিয়া দেওয়ান প্রীতি কে? সোনিয়া দেওয়ান প্রীতি অত্যন্ত পরিশ্রমী এবং সুখী একজন মানুষ। বাহ, চমৎকার। আসলেই তাই দর্শক, আমার দেখা মতো আমি আপাকে যতদিন থেকে দেখছি আমি ভীষণ অবাক হই যে আপু, আমি মাঝে মাঝে আপুকে বলি, আপু আপনি ঘুমান কখন? কারণ ওনাকে আমি 24 ঘন্টায় কাজ করাটা দেখছি। খুবই পরিশ্রমী একজন মানুষ। আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। আপনার ছোট ছোট স্বপ্ন, আপনার ইচ্ছা
মানে আপনার মনের কথা এগুলো শুনে সত্যি আমাদের মানে হৃদয় একদম ভরে গেছে। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? আমি আপনাকে প্রথমত ধন্যবাদ জানাই। আপনি আমার খুব প্রিয় একজন মানুষ। থ্যাংক ইউ। ওই যে বলে যে রাধে সে চুলো বাঁধে। আপনি যেমন দেখতে সুন্দর তেমন গুণী একজন মানুষ, হাজারো নারীর অনুপ্রেরণা আপনি। আর এরপর বলবো যে 21সংবাদ.com-কে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সিটে এনে বসানোর জন্য, যোগ্য মনে করার জন্য। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আবারও আপনার সাথে দেখা হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা চাইলেই কিন্তু আমাদের অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল করতে পারেন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।